প্রায় প্রত্যেক দিন আমি ওকে বলতাম চলো একটু রোদ তাপাই, কিন্তু আমার কথা শুনে আসতো না। এখন রিপোর্ট নিজে দেখে এখন বুঝছে যে না, আসলে রোদেরও দরকার আছে। আর এখন কয়টা বাজে জানো? 10টা বাজে। এই যে 10টা 4। এই যে একটা তোমরা বুঝতে পারো না, যে একটা হচ্ছে লাল রং দিয়ে লেখা থাকে, ওই জন্য বুঝতে পারো না। ভালো করে দেখো, 10টা 4। তো আজকে আমরা ঘুম থেকে উঠে গেছি 8টা, সাড়ে 8টার মনে হয় বাজে তখন। 8টায় মনে হয়, হ্যাঁ। আরো আগে উঠতে হতো, আরো আগে, হ্যাঁ। 7টাতে ঘুমিয়েছে, কারণ কালকে আমরা ঘুমিয়েছি 12টার দিকে। 11টা, হ্যাঁ, 11টার দিকে ঘুমিয়ে এসেছি। তো তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি উঠা যায়। আর 11টা না শানু, 11টা 45। যাই হোক 12টার আগে, হ্যাঁ 12টার আগেই ঘুমিয়েছি আর কি। 11টা পর্যন্ত আমি আমার টুপকে ছিলাম ঘুমে, কিন্তু তারপরে তুমি বলছিলে যে চলো তাহলে ঘুমিয়ে যাই। আর তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি উঠা যায়, ওই জন্য মানে ঘুমটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা উঠে গেছি। তো যাই হোক, চলো সারাদিন সঙ্গে থাকো, কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা যাও যাও তুই টপে যাও, যাও, ওখানে যাও। হ্যাঁ ইকান দিলা থাকো এখানে, থাকো রোদটা পাও, রোদটা পাও, এখানে থাকো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, ওখানে বসে থাকো। কত পায়রা, আর মিকিটা পাগল হয়ে গেছে এত পায়রা দেখে। সব পায়রাগুলো উঠছে সকালবেলা ওরা। দেখো তো এটা কি জবা, ইস জাস্ট ওয়াও। আমরা ওই ছাদে, আর আমি ওই ছাদ থেকে মানে দেখতে পাচ্ছি এখানে একটা হলুদ জবা ফুটে আছে। কি ভালো লাগছে দেখো, আমি তো মানে এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কি এর আগে দেখেছো এই জবাটা? কমেন্টে জানিও তো। আর তার সাথে নয়নতারা ফুল, এই দেখো কি ভালো লাগছে জবাটা। মিকিও দেখে জবা ফুলটাকে, ওই দেখো আই 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 শুঙে টুঙে দেখে গেল। কতগুলো কলকি ফুল ফুটেছে, ঠান্ডার দিনে এগুলো বেশি ফোটে। মিকি আসো, মিকি মিকি আসো। তো এই যে দেখো, এদিকে মা সবজি কাটছে। আজকে সবজি কাটা সেরকম একটা ইয়ে নেই, কারণ হচ্ছে ডাল দিয়ে, এটা আর কি ডাল দিয়ে বানাবো। আর সেরকম একটা কিছু বানাবো না, মাছের ঝোল আছে আলু আর পেঁপে দিয়ে। আর আমরা রোদ টোদ তাপিয়ে যেই মাত্র আসলাম, সব জানলা টানলা বন্ধ, বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই জলের বোতলগুলোতে জল ভরতে হবে, জল নেই। দেখো বোতলগুলোতে জল ভরে একদম ওর ওখানেই রেখে আসবো, আর বাইরে কোথাও গেলে এই ছোটো বোতলটা নিয়ে যাব। বোতলগুলো হওয়াতে খুব ভালোই হয়েছে, আর নয়তো ওই জগের থেকে গ্লাসে ঢেলে বা জগ দিয়ে যে খেত কতটুকু আর জল পেটে যেত। মা এদিকে বসে সবজি কেটে দিচ্ছে, তো সবজি কাটা হয়ে গেলে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দেবো। আর জগের মানে এই জগটাতে অনেকটা জলই ধরে, পুরো 1 লিটার ঢালার পরে আরও অল্প একটু ছিল, আর সেটাও আর কি একটু ঢেলে আবার ভরতে হলো। আর এদিকে ডালের মধ্যে এই সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি, মানে এটা ভেজ ডাল বানাবো। আর সাথে ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেবো এখন। ভাত এদিকে নামিয়ে নিচ্ছি, আর ওই পাশে প্রেশার কুকার তো বসিয়ে দিয়েছি, 2টো সিটি দিয়ে বন্ধ করে দেবো। ডালের তুলনায় মনে হচ্ছে সবজি বেশি হয়ে গেছে। আসলে 3-4 রকমের সবজি দিলে না আন্দাজ করতে পারি না যে কতটা কি দেবো। রান্নাবান্নার কাজ তো শেষই, এখন হচ্ছে আমি ঘর দর সব মুছে নেব। ডালটা ফোড়ন দেবো একটু পরে, কারণ প্রেশার কুকার নামিয়ে নিয়েই তো সাথে সাথে আর ফোড়ন দেওয়া যায় না। তাই রান্নাটা শেষ করে নিয়ে এই পাশে চলে আসলাম, যে ঘর দরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিই। বাইরের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। তো জুতোর র্যাকটা ভেবেছিলাম ঘরের মধ্যে রাখবো, কিন্তু ঘরে রাখা যাবে না, এক কোনা দিয়েও হবে না, র্যাকটা বেশ বড় সাইজের। আর জুতার র্যাক ভিতরে রাখলে কীরকম লাগবে, সবাই বাইরেই রাখে, তাই আমরাও বাইরেই রাখছি। আর একটা জিনিস অবশ্য আজকে করব, সেটা হচ্ছে পাপোশ আমাদের বাইরে ছিল না, তো ভাবলাম পাপোশটা বাইরে দিলে কি হবে, বাইরের থেকে আসার পর জুতো খুলে পাপোশে পা মুছে জুতোটা রেকের মধ্যে রেখে দিয়ে তারপরে আমরা ঘরে ঢুকতে পারবো। আর নয়তো জুতো দিয়ে পুরো দরজার সামনে পুরো একদম মানে মেলানো ছেঁড়া, মানে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর যেটা দেখতে বড্ড বেশি খারাপ লাগে। কারণ জুতো নাকি মানে একদম দরজার সামনে এরকম করে ছড়িয়ে রাখতে হয় না, মানে ঠাকুর আসা যাওয়া করে, আমাদের যেটা মনের ধারণা যে দরজা দিয়ে কিন্তু ঠাকুর আসে, এরকমই একটা ভাবি। তো সেই ক্ষেত্রে জুতো টুতো থাকলে মানে দেখতেও খারাপ লাগে, আর ঠাকুর আসবে বলে এটা মানে জায়গাটা একটু ফাঁকাও রাখতে হয়, মানে এই টাইপের কথাবার্তা আর কি আমরা বলে থাকি।
বিশ্বাসে মেলে ঈশ্বর, ভগবান যে কোনো দিক দিয়ে আসতে পারে আমাদের কাছে, কিন্তু সেটা আমরা সবসময় কল্পনা করি দরজা দিয়ে আসছে, তাই তো। তো যাই হোক, দেখো জলের মধ্যে ফিনাইল দিয়ে ঘর 3টা মুছে নেব। আর ঠাকুরের বাসনপত্র মা ধুয়ে রেখেছে। আর পুজোটা মা বলছিল যে সকালে মানে গোপুকে স্নান করিয়ে পুজো দেওয়া, সেটা তো সকাল সকাল করাই ভালো। তো আমার যেহেতু এই সমস্ত কাজ শেষ করে দিয়ে তারপরে স্নান করে এসে পুজো দিতে হবে, তাই আমি ভাবলাম মা তো সকালবেলা পুজো দিতে মানে দেয় আর কি অন্যদিনও, তো আজকে তাহলে গোপুর সেবাটা দিয়ে দিক, মানে যেমন নিত্য পূজা করা হয়। তারপরে আমি লক্ষ্মী মায়ের ঘর তুলে ঘরটা বসিয়ে দেবো। হয় না এরকম, গোপুর সেবা তো মানুষ দিনের মধ্যে 3বারের বেশি দেয়, অনেক সময় অনেকের যার যতটা মন চায়। তো সেই ক্ষেত্রে সেটা হিসাব করেই বললাম, কারণ আমি আমার আশায় থাকলে সেই বেলা গড়িয়ে পুরো 2টো 2:30টা বেজে যাবে, তো গপু ততক্ষণ কি ঘুমাবে বলো। আর মায়ের মানে লক্ষ্মী মায়ের ঘট নাকি সন্ধ্যা সময় বসানোটাই মেইন, তো সেটা তো আর আমরা পারি না, সবাই সকালে বসায়, কেউ দুপুরে বসায়, কেউ রাতে বসায়। আমাদের এখানে পাশেই একজন ফ্ল্যাটে থাকে, তো ওনার মানে প্রায় সময় আমি দেখি বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসায় সন্ধ্যার পরে, মানে পাঁচালি পড়া শুনতে পাই এবং উলুধ্বনি শঙ্খধ্বনি এগুলো শোনা যায়, হয়তো তাহলে সন্ধ্যার সময় ঘট বসায়। তো দেখো আমি না এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখান থেকে আমি চালের ড্রামটা সরিয়ে দিয়েছি, চালের ড্রামটা সরিয়ে এদিকে রাখবো। তো এই পাশে যে মানে একদম মানে ফাঁকা রয়েছে টেবিলের নিচে থেকে কালকে কিন্তু একটা ব্যাগ বের করে ফেলে দিয়ে আসছিলাম। তো সেই ব্যাগটা ছিল বলে একটা সাইড পুরো বন্ধ হয়েছিল, তো সেই ব্যাগটা বের করে নেওয়াতে এই জায়গাটা খালি হয়ে গেছে। তাই ভাবলাম এই ঝুড়িটাকে এই টেবিলের নিচে ঢুকিয়ে রাখি, তাহলে রান্নার এই স্ল্যাবের নিচটা অতটা মানে খারাপ লাগবে না দেখতে। তো এটার মধ্যে আমার অনেক কিছু থাকে, বাজারের ব্যাগ, রসুন পেঁয়াজের ঝুড়ি, তারপরে ডাস্টবিনের যে প্লাস্টিকগুলো এগুলোর একটা বক্স, বটি থাকে, হ্যান্ড ওয়াশ যেটা বেশি আছে সেটা রেখেছি, মানে দুনিয়ার সব টুকটাক জিনিসপত্র এটার মধ্যে রাখি। তো এটাকে রেখে দিলাম টেবিলের নিচে, আর স্ল্যাবের নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে ওখানে এই পাপোশ টুল, তারপরে গামলার মধ্যে কিছু বাসন আছে যেগুলোর মধ্যে আর কি ওই যে বক্স, যেগুলোর মধ্যে মাছ টাছ মাংস টাংস রেখে ফ্রিজে রাখি, তো সেটাকেও গুছিয়ে রাখছি। একটু গুছগাছ থাকলে ভালো লাগে। আর আজকে যেহেতু সকাল সকালই কাজ বাজ শেষ হয়ে গেছে, তাই এই কাজগুলো শেষ করে নিয়ে আমি স্নান করে পুজো দিতে পারবো, মানে 3টার আগেই হয়ে যাবে আমার। আর কি বলতো, এই কদিন ধরেই তো খুব মনটা খারাপও ছিল, সংসারেও তো কাজ বাজ করতেও ইচ্ছে করছিল না, তারপরেও তো সংসারের কাজ না করলে কি আর হবে, সংসারে থাকতে গেলে সংসারের কাজ করতেই হয়, সবাইকেই করতে হয়। তো মন খারাপ দিক দিয়ে হলেও তো এক্সট্রা কাজ করতে নিয়েও মানে বেশি একটা ভালো লাগতো না। তো টেবিলের নিচে এই যে এই ব্যাগটাই ছিল, এটা কালকে বের করে রেখেও আবার এখানে রেখে দিয়েছিলাম, এটাকে আজকে ফাইনালি বের করে নিয়ে একদম মানে এটার মধ্যে যে যে খালিগুলো ছিল, এখানে জগের একটা মুখ ছিল, একটা মাটির আমি কলস রেখেছিলাম, যে ভেবেছিলাম এটার মধ্যে গাছ লাগাবো মানি প্ল্যান্ট, তারপরে আরও কিছু বক্স আছে যেগুলো ফেলে দেবো, সেগুলোই এইটার মধ্যে ঢুকিয়ে একদম মানে এটার মাথাটা আটকে রেখেছি, নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। কারণ কি এত জিনিসপত্র রেখে কি হয়, এত বক্স দিয়ে কি হয়, এই 2-3টা বক্সের মধ্যে আমি মাছ মাংস রেখে দিতে পারি। আগে যেমন ওই যে রান্নার দিদিটা, ওনার অনেক বক্স লাগতো, মানে সবজি টবজিগুলো না গুছিয়ে ওই বক্সের মধ্যে রাখতো, কিন্তু আমরা তো ওরকম করে রাখি না, তাই আমাদের এত বক্সের দরকারই নেই। জায়গা কম, জিনিসও কম রাখবো, এরপর থেকে সব কিছু এই ঘরটাও গুছাবো আরেকদিন, সেলফের থেকে জিনিস কমাতে হবে, ওই মডিউলার থেকে জিনিস কমাতে হবে, জিনিস কমিয়ে কমিয়ে একদম মানে যেগুলো দরকার নেই, ডেট চলে গেছে, কারণ 1 বছর যেতে না যেতেই কিন্তু আবার ডেট চলে যায়, অনেক দিন আগের জিনিসপত্রও থাকে সাথে, সেগুলো ডেট দেখে দেখে সব ফেলে দিতে হবে। আর ও না ঘুমাচ্ছিল, তার মধ্যে আমি না সকাল থেকেই দেখছিলাম যে মেসেজ আসে কি আসে না, মানে ডাক্তারবাবুর মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছিল, তো তো কালকে তো পাঠিয়ে রেখে দিয়েছিলাম, আমি জানি হয়তো রাত হয়ে গেছে বলে দেখেনি, আজকে নিশ্চয়ই দেখবে, তো ওই আশায় ছিলাম। তারপরে দেখি না মেসেজ এসছে, তারপরে ওকে ডেকে বললাম আর কি, মানে খুশির খবরটাই বললাম, ওর মানে খুশির ওর মানে দেখেই ও খুব খুশি হয়ে গেছে। মাকে গরম জল দিয়ে দিলাম, স্নান করতে গেল। তো খুশির খবর এটাই যে ডাক্তারবাবুও বলেছে কোনো চিন্তার কারণ নেই, ভয়ের কিচ্ছু হয়নি, ভিটামিন ডি এর অভাবেই এগুলো হচ্ছে। আর অপারেশনের কথা আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি স্যার সার্জারি লাগবে না? বললো আমি সার্জারি মতো এখন কিছু দেখতে পাচ্ছি না, যে ওষুধগুলো দিয়েছি সেগুলো খান, আর তার সাথে ভিটামিন ডি এর ওষুধ একটা দিয়ে দিয়েছে, অনেক পাওয়ার দেখলাম, ওটা প্রতি সপ্তাহে একটা করে খেতে হবে, আবার এইভাবে খেয়ে 8 সপ্তাহ, তারপরে আবার একটা করে প্রতি মাসে। তো বুঝতে পারছো, আর তার সাথে উনি সোমবারে যেতেও বলেছে, তো আমরা সোমবারে যাব। আর কি বলো তো, যে এই সার্জারি যে লাগবে না, এটা আরও 2জন ডাক্তারও কিন্তু বলেছে, তাই মানে মনের থেকে একটা থাকে, শান্তি লাগে, যে একজন না হয়তো ভুল বলেছে বা ওনার মতামত উনি বলেছে, কিন্তু বাকিরা কি সবাই একই বলবে? সেটা তো না।
আর আমি যখন ভয়েস ওভার তোমাদেরকে দিচ্ছি তখন পাশেই আমাদের ফ্ল্যাটের পাশে কাজ হচ্ছে একটা ফ্ল্যাটে, হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ টব্দ শুনতে পাবে, তো মনে কিছু কেউ নিও না, কি আর করা যাবে। আমাদের তো দুটোই রুম, ভয়েস ওভার দিতে গেলে যেখানে ভয়েস ওভার দিচ্ছি না কেন ওই আওয়াজটা করছেই আর কি, কারণ একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে। আর আমি এখন এই যে সমস্ত কাজবাজ শেষ করে হাত টাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে এখন পেঁপে কাটতে বসলাম। আর পেঁপে তো আর টক না, আর পেঁপে তো ডাক্তারবাবুরাই খেতে বলে, রুগীদেরকে ডাক্তার খেতে বলে, তো ওই জন্য পেঁপে কাটছি, সবাই মিলেই খাবো। গতকালকে খেলে ও খেত না, কারণ রাতে তো ফলটা খাওয়া ঠিক না, তাই আমি কালকে আর না খেয়ে রেখে দিয়েছিলাম যে আজকে সবাই মিলে খাবো। এবার পেঁপেটা কেটে দেখি মুখের দিকটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কারণ সেই কেনা হয়েছে 4-5 দিন হয়ে গেছে, আর এতদিন কি আর থাকে বলো। তবে পেঁপেটা এক ফোঁটা মিষ্টি নেই, কেমন পানসে লাগলো, তবে উপকারিতা নিশ্চয়ই থাকবে, তো সেটা মনে করি আর কি, ওষুধ মনে করে আমরা সবাই খেয়ে নিয়েছি। ওকে ডেকে এনে এখানে বসালাম, আমরা খেয়ে দেখো কেমন। আর মিকিটাও আমরা কোনো কিছু খেলে ও মানে অস্থির হয়ে যাবে, এই দেখো দৌড়ে এখন আসবে, মানে ও খাচ্ছে যে এটা দেখেই ও এই যে এখন চলে আসলো, ওকে একটু দেবেও আর দিলে খাবেও। আর দেখো তো ক্যামেরার সামনে গিয়েই ঘুরোঘুরি করতে থাকে, ওকে একটু মুখে দিয়েও দিল, ও খেয়ে মানে নিয়ে চলে যাবে খাটের তলায়। আর খাটের তলায় দিও না খাবার, একজন মানে প্রায়ই মানে এমন কমেন্ট আসে যে খাটের নিচে ওকে খাবার দাও কেন। ও ছোটোর থেকেই মানে একটু ছোট জায়গা খোঁজে, মানে যেখানে ও খাওয়াটা কমফোর্ট মনে করে, সবার সামনে ও খায় না, মানে সবার সামনে ও খেতেই চায় না, একটা কোনো মানে নির্দিষ্ট জায়গায় একটা মানে নীরব জায়গায় যেখানে আর কি সবাই আমরা থাকবো না, তো সেই কারণে ওকে ছোটোর থেকেই আমরা খাটের নিচে দিয়ে অভ্যাস করেছি, তাই খাটের নিচেই দেওয়া হয়। তো দেখো ওকে খেতে দিয়েছি, আর আমি এই পাশে নাইটি পাল্টে আবার আর কি অন্য নাইটি পরে নিয়েছি পুজো দেওয়ার জন্য, আর আলতা পরেছি, কালো পা আর কি দেখাবো। আর মিকির জন্য এখানে মাংস মা বসিয়েছিল, সিটি দিয়েছে, কল্লোল বন্ধ করে রেখেছে। তো চলো এখন মায়ের ঘরটা আমি বসিয়ে নিই। পুজো তো আমি বলেছিলাম স্নান করে এসছে যখন গোপুর পুজোটা দিয়ে নিতে, তাই পুজো দিয়ে নিয়েছে, কিন্তু মায়ের ঘরটা আর কি আমি এখন বসাবো। তো মাকে বলেছিলাম খেয়ে নিতে, এই যে মা খেয়ে নিয়েছে, আর আমারও পুজো শেষ হলো, যে ঘর বসিয়ে নিয়েছি। আজকে দিনের বেলাতেই ধূপধুনো ধরিয়ে তারপরে মায়ের ঘরটা বসালাম, কেন যেন ইচ্ছে করলো যে দিনে তো একটু ধুনো দিই, তো ওই জন্য সারা ঘর ধোয়া ধোয়া হয়ে আছে। আর আমি চুল আজকে পুরো ভিজাইনি, শুধু এইটুকু ভিজিয়ে স্নান করে আসলাম। আর ও খেয়ে দিয়ে ওষুধটাও খেয়ে নিয়েছে, যে ওষুধটা ডাক্তারবাবু বলেছে খেতে, সেই ওষুধটাই আর কি গিয়ে নিয়ে আসলো ফার্মেসি থেকে, নিয়ে এসে এই যে এখন খাওয়া দাওয়া করে খেয়েছে। আর বাকি যেগুলো চলছিল এই 2 দিন ধরে এগুলো তো খাচ্ছেই। তো যাই হোক চলো আমরা মানে আরেকজন ডাক্তারকেও দেখাবো, এই ডাক্তারবাবুকেও দেখালামই। আর আমাদের ইয়েই ছিল যে তোমরা যে বলছিলে কমেন্ট বক্সে ডক্টর অভিজিৎ চৌধুরী, ওনাকেও আমরা দেখাবো, কিন্তু ইমার্জেন্সি একজন ডাক্তারকে তো দেখানো লাগে। আর এই ডাক্তারবাবুর মানে কথা শুনেছি অনেক, যে আমরা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি এখন উনিও খুব ভালো। আর ওই আরেকজন আরেকজন ডাক্তার অপিনিয়ন হচ্ছে ডাক্তার অভিজিৎ চৌধুরী, ওনারও আমরা অপিনিয়ন নেব। তো সেই কারণে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তো ওনার মানে খুব ভাগ্যের ব্যাপার, তো অ্যাপয়েন্টমেন্টে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক চলো, অ্যাপয়েন্টমেন্টের জন্য আরও 2জন দিদি চেষ্টা করছে, ওনারা মানে ওনাদের আর কি এগুলো চেনা জানা, অ্যাপয়েন্টমেন্ট নিতে চেষ্টা করছে। আর চলো পুজো তো হয়েই গেছে, এখন প্রসাদটা নামিয়ে নিব, আর দিয়ে তারপরে ভাত খাবো। আমি আজকে এখনও ভিডিও এডিট করিনি, ভিডিও দিইনি, একদম মানে অন টাইমে তোমাদের কিচ্ছু করতে পারছি না, দিতে পারছি না ভিডিও টিডিও। পুজো দিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এদিকে বাসনপত্র ছিল সিঙ্কে, এগুলো ধুয়ে নিচ্ছি। আরও বাজার থেকে নিয়ে এসেছিলো ডিম, তো ডিমটাকে এই যে সাদা প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, সাদা প্লাস্টিকের ভিতরে ডিম আছে 15টার মতো মানে নিয়ে এসছে। তা আমি ভাবলাম হয়তো হাফ পাতা ডিম আনবে এরকম করে, কিন্তু খোলা ডিম আর কি নিয়ে এসেছে। তো সেটাকে ধুয়ে আবার ফ্রিজে রাখতে হবে। আর খাওয়া দাওয়ার পরে না এই কাজগুলো করতে ভীষণ কষ্ট হয়, মানে খাওয়া দাওয়ার পরে মনে হয় যে বসে থাকি, কিন্তু প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার পরে ওই বাসন ধোয়া, তারপরে জায়গাটা মুছা, আসন টাসন ভাঁজ করে রাখা, এই কাজগুলো তো করতেই হয়। তার মধ্যে আজকে 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বর উপলক্ষে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, তাই না, অনেকে এরকম দেখা যাচ্ছে। আর এখানে আমাদের পাশেই একটা লেক টাউন বলে একটা জায়গা আছে, শ্রীভূমি, ওখানে 25শে ডিসেম্বর উপলক্ষে নাকি পুরো একদম মেলা বসে, মানে প্রচুর মানুষের ভিড় হয়, আর তার সাথে অনেকগুলো স্টল বসে খাওয়ার। তো বলছিল কল্লোল যে যাবো কি না, তা আমি বলি দেখো আমার ইচ্ছা থাকলে তো হবে না, তোমার শরীরের উপর নির্ভর করছে, তোমার যদি ইচ্ছা করে তাহলে যাব। তো এটাই আর কি ওর সাথে কথা হচ্ছিল। আর এই পাশের ডিমগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো,
তারপরে আর কোনো কাজ নেই, ধুয়েই রাখি সব কিছু এখন। আলু টালু সবজি টবজি যাই আনি না কেন এখন কিন্তু আমি ধুয়েই ফ্রিজে রাখি, তোমরা তো দেখোই আর কিগুলো। তো দেখো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে সন্ধ্যা এখন 6টা বাজে আর আমরা দুজন চলে আসলাম লেক টাউনে। এখানে প্রচুর ভিড়, এসে দেখি কি অবস্থা। এই জায়গাটা দেখো কি সুন্দর, তাই না? জলের ফোয়ারাগুলো কি ভালো লাগছে। আর রাতে সব মানে টুনি লাইট দিয়ে জ্বালানো সব চারিদিক, মানে দারুণ লাগছিল। আর সব বাচ্চারা যে কি আনন্দ করছে এখানে, আর আমরাও কিন্তু সবার সঙ্গে সঙ্গে কিছু ছবিও তুলে নিয়েছি। এই জায়গাটা দেখো, স্বামী বিবেকানন্দ, কি ভালো লাগছে। পুজোর সময়ও আমরা শ্রীভূমিতে এসেছিলাম, তো এই জায়গাটার ভিডিও আছে আমার। আর এই জায়গাটাতে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, শ্রীভূমি গেটটাতেও লেখা। আর বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ কমই দেখতে পাচ্ছি, বাচ্চারাই বেশি। আরে দাদা আমি টাকা দিয়েছিলাম আমি তো আমরা এখানে ফিশ ফিঙ্গার খেয়ে নিলাম, খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেব। আর এই শ্রীভূমির আশেপাশেই কিন্তু আমরা থাকি, তাই শ্রীভূমিতে অনেকবারই আসা যাওয়া হয়েছে। আর যখন অনুষ্ঠান থাকে তখন আসলে আরও বেশি ভালো লাগে। দেখো কত বড় একটা স্টার, আর তার সাথে এত কিছু মেলায় উঠেছিল না, আমার অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল, তাও কিনিনি। তো যাই হোক, চলো এখন হচ্ছে ভিড় ঠেলে আমরা বেরিয়ে যাব। আর যাওয়ার পথে নিয়ে যাব কেক, কারণ 25শে ডিসেম্বর একটু কেক না খেলে হয়, সবাই মিলে বাড়িতে গিয়ে কেক খাবো। ফ্রুট লাফা 225 টাকা করে 25 325 টাকা ফ্রুট কেক কি এটা নেবে? আসবেন স্যার ভেরি গুড তিনটে আছে না বলুন তো এই যে দেখো বাড়ি এসেই কেক আর কি দিয়ে দিব মাকে, আমিও খাবো। আর ওকে বলছিলাম খেতে, ও খাওয়ার সাহস পাচ্ছে না, বললো আমি কালকে খাবো, তোমরা খাও। তো ওই জন্য ওকে আর দেবো না, ওটা ফ্রিজে রেখে দেবো। আর মাকেও দিয়ে দিব, আমিও খাবো। চকলেট কেক এটা, মানে চকলেট একটা কী যেন নাম ছিল কেকটার, তো মানে অন্যরকম টেস্ট আর কি, বেশ ভালো লাগছিল। মিও আমার তো সবসময়ই খায়, তো এইবার এটা খেলাম আর কি। প্রতিদিন আমার সামনে সামনে এসে এরকম করে থাকলে কি হয় বলো? আমার কি কিছু হয়েছে এখন? এমন তো কিছু হয়নি। হয়েছে বলো? মানে ওর অনেক প্রশ্ন যে তুমি এখন কেমন আছো। আমি ভালো আছি শোনাই, সন্তু বাচ্চা আমার লক্ষ্মী। দেখো তো, দেখো তো ওদের সোনা বাচ্চাটা আমার বতন। তো যাই হোক, আমার রিপোর্ট খুবই ভালো। এখন 3টে সমস্যায় ধরা পড়লো, সব কিছু রিপোর্ট করা। ইউএসজি করলাম, 5 রকমের ব্লাড টেস্ট প্লাস এন্ডোস্কোপি। তো এন্ডোস্কোপিতে কোনো কিছু ধরা পড়েনি, লিভার আমার একদম ভালো। আর ইউএসজিতে ধরা পড়ছে ফ্যাটি লিভার গ্রেড 1। তো গ্রেড 1 কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া কন্ট্রোল করলে সব ঠিক হয়ে যাবে। অনেকেরই নাকি থাকে, মানে 90% লোকের নাকি গ্রেড 1 থাকে, তো ওর খাওয়া দাওয়া কন্ট্রোল করলে গ্রেড 1 ঠিক হয়ে যাবে। আর একটা ধরা পড়লো হলো অ্যাডেনোমাইসিস অফ গল ব্লাডার। সেটাও ডাক্তার বলছে সার্জারির কোনো দরকার নেই, বর্তমান সার্জারির কোনো দরকার নেই, এটা ওষুধ দিয়ে ঠিক হবে। কিন্তু ভিটামিন ডির অভাবেই আমাকে বলছিল যে তুমি ডাক্তার দেখালাম। ভিটামিন ডি আমি বলি 20 থেকে 40 থাকে একটা, থাকা লাগে, কিন্তু মানে আমার থাকা লাগে বলেছে একজন 8। স্বাভাবিক মানুষের 20 থেকে 40 থাকতে লাগে, আর ওর মাত্র 8। আর তাহলে বোঝো কত ডাক্তারবাবু কম। বলছেও যে ভিটামিন ডির অভাবে ব্যথা হতে পারে। প্রথমেই বলেছিল, মানে টেস্ট করার আগেই বলেছিল, ওনার সন্দেহ ছিল যে ভিটামিন ডি এর অভাবে হচ্ছে না, তো এরকম। হ্যাঁ, বা পেশির টানের জন্য, পিঠের পেশি, ওটাই ভিটামিন ডি এর অভাবে হয়, পেশির টান, নার্ভের একটা ইয়ের জন্য হতে পারে। সেটাই ধরা পড়লো যে ভিটামিন ডি, সেই জন্য ট্যাবলেট দিয়েছে।
সপ্তাহে একটা করে, আজকে খেয়েছি আবার বৃহস্পতিবার খেতে হবে, এবং সপ্তাহে একটা করে 8 সপ্তাহ খেতে হবে। তারপর 8 সপ্তাহ শেষ হওয়ার পর মাসে একটা করে খেতে হবে 4 মাস। 4 মাস। তো এটাই খেতে হবে। আর যে ওষুধ দিয়েছিল ওগুলো চলবে। আবার সোমবারে যেতে হবে ডাক্তারের কাছে, আবার হয়তো ওরা কিছু কোন সোমবার? সামনের সোমবার। যেতে বলেছে? বলিনি তোমাকে? না। হোয়াটসঅ্যাপে লিখেছিল সামনে সব সোমবারে আবার বলবে, যেখানে দেখালাম সেখানে, ও ওখানে আচ্ছা গিয়ে আচ্ছা। দেখাতে হবে। তার মানে এটা পরে মেসেজ করেছে, হুম। আমি তো কাজ করছিলাম তখন। তা আমি জিজ্ঞেস করছিলাম আগের ওষুধগুলো কি চলবে নাকি, বলছিল হ্যাঁ আগের ওষুধগুলো চলবে, আর নতুন এই একটা ওষুধ দিলে ওটা চলবে। তার মানে তোমাকে সোমবার আবার একটু চেক করবে হুম। যে কেমন আছে কি, ব্যথা আবার উঠলো নাকি, এগুলো সব দেখবে আর কি। ঠাকুর দিলে আজকে ব্যথা ওঠেনি, কালকে উঠেনি কালকে ঠাকুরের ওঠেনি। কৃপায়, এবং ভালো পরশুদিন ঘুম উঠেছিল, হয়েছে। পরশুদিন ইনজেকশন দিতে হয়েছিল। হুম। এখন দেখা যাক, তোমরা সবাই প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ সবাই মানে কমেন্ট বক্স ভরেই শুধু কল্লোলের মানে সবাইকে অনেক অসুখের ধন্যবাদ। জন্য আর প্রার্থনা করো যাতে প্রার্থনা সুস্থ হয়ে করছে, যায়, সবাই ব্যথাটা আশীর্বাদ আর না করছে। ওঠে। কারণ সার্জারি তো করাটা তো ইজি, কিন্তু ওই জিনিসটা দেখো তো পাওয়া ডাক্তার যাবে যদি না। না বলেন তাহলে আমরা তো আর গিয়ে বলতে পারবো না যে আমাদের সার্জারি করে ফেলবো, ডাক্তার নিশ্চয়ই বুঝেই বলছে। এবং ডাক্তারবাবু বলছিল যে এখন শুধু- দরকার নেই। হ্যাঁ ওই ডাক্তারবাবু বলছে, হ্যাঁ গ্যাস্ট্রোলজিস্ট। হ্যাঁ, যে এখনই দরকার নেই, দরকার হলে আমি নিশ্চয়ই বলবো। মানে দরকার নেই, ওষুধ দিয়ে ভালো হবে ওষুধ, বলছে। আর এটা শুধু ওই ডাক্তারবাবু যে বলেছে সেটা না, আরো দুজন আরো বলছে। দুজন বলেছে। যে ডাক্তারবাবু বলেছে যে অপারেশন করিয়ে নিন, ওনাকে বাদ দিয়ে আরো দুজন। তো বাকি দুজনও বলেছে যে একটা হচ্ছে যেখানে টেস্ট করিয়েছে সেখানে বলছে যে সেখানে ওষুধ দিয়ে বলেছে ঠিক হবে। ওষুধ দিয়ে ঠিক হবে, যারা টেস্ট করে তারাও কিন্তু ডাক্তার। আর আরেকজন ডাক্তার হচ্ছে চিত্রাকে তো তোমরা চেনোই, তো ওদের ফ্যামিলির একজন ডক্টর আছে, মানে ওই চিত্রাদের ফ্যামিলি সবাই প্রতি মাসে না কতদিন পর পর জানি ওখানে টেস্ট করে, মানে একদম চেক আপ করে। চেক আপ করে আর কি, মানে খুব ভালো। তো ডাক্তারবাবু উনিও ওর রিপোর্টগুলো সব চিত্রাগুলো দেখিয়েছিল, তারপরে দেখে উনি বললেন যে এটা ওষুধের দ্বারাই ভালো হয়ে যাবে, এটা অপারেশনের দরকার হবে না। তো এটার জন্য একটু আমার মনে দাও এমনি একটু। কোনো শারীরিক কোনো সমস্যা নেই, শুধু ব্যথাটা উঠলে একটু সমস্যা হয়। আরেকটা কথা তাছাড়া যেটা কোনো অনেকেই সমস্যা নেই। বুঝতে পেরেছে যে হয়তো তোমার পেট ব্যথার থেকে পিঠে যায় না, না তোমার না, পিঠ থেকে পেটে আসে। মানে ও পিঠ ব্যথা সবসময় হয় পিছনে, হওয়ার পরে পেটে আসে। মানে প্রথমে শুরুটাই তোমার পিঠে, পিঠ দিয়ে, হ্যাঁ, তারপরে পেটে আসে। তারপরে পেটে আসে কখন, অনেক পরে আসে, যখন পিঠ আমি মালিশ হ্যাঁ, করে পিঠ দিই। মালিশ করার পরে পিঠের ব্যথাটা কমে যায়, ফির আবার পেটে, ফির কিছুক্ষণ পরে শুভ আবার পিঠে ব্যথা চলে আসে, মানে এরকম মেইনটা তোমার পিঠেই সমস্যা পিঠে। হচ্ছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এই ভিটামিন ডি। বুঝতে পারো তোমরা, যেখানে 20 থেকে 40 থাকতে লাগে ভিটামিন ডি রক্তে, সেখানে ওর মাত্র 8। হিমোগ্লোবিন কমে গেলে মানুষের কি অবস্থা হয়? তো রক্ত মানে এমন একটা শরীরের ইম্পর্টেন্ট না, তো এটা কম বেশি বা এটার মধ্যে ওই যে যে ধরনের উপাদান থাকতে লাগে এগুলো কম বেশি হলেই সমস্যা। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে শেষ করি। মানে রিপোর্ট শোনার পর, ডাক্তারবাবু বলার পর ও একটু তাও মানে মনের তৃপ্তি বলে না, মনের শান্তি হচ্ছে বড় শান্তি। আজকে একটু ভালো লাগছে, মানে অনেকটাই ও হাসি খুশি ছিল সারা দিন। ইভেন কালকেও যখন রিপোর্ট ও নিজের হাতে নিজের চোখে দেখেছে তখনও ভালো ছিল, কিন্তু আজকে ডাক্তারবাবু বলার পর আরো বেশি শান্তি মন থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি অনেক ভালোবাসা, সবাইকে মেরি শুভকামনা ক্রিসমাস আবারও করে, হ্যাঁ মেরি ক্রিসমাস জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। শুভরাত্রি, টাটা।